একটা ওভারঅল গাইডলাইনে আসি। আমরা ক্লাস শুরুর আগ পর্যন্ত স্পেসিফিক টপিক ওয়াইজ কথা বলবো না। দেখো, আমরা যখন ক্লাস শুরু করব, ক্লাস শুরুতে আমরা মোটামুটি ট্রাই করব প্রত্যেক সপ্তাহে 2টা করে চ্যাপ্টার পড়ার। আমার এই পরীক্ষা যতদিন না শেষ হচ্ছে, পরীক্ষা শেষ হবে সামনের মাসের ধরো 7-8 তারিখ পর্যন্ত শেষ হয়ে যাবে, মানে ধরো 15 দিন মতো আমি তোমাদের থেকে টাইম নেব। এই 15 দিনের ভিতরে আমি তোমাদের একটু কম ক্লাস দিব, আর সেশনও হচ্ছে 1-2টা নিয়ে নিব। এরপর থেকে আমাদের যেহেতু প্রায় 6 মাস মতো সময় আছে, এরপর থেকে প্রতি সপ্তাহে আমি তোমাদের মিনিমাম 2টা চ্যাপ্টার এবং একটা গাইডলাইন সেশন নিব। সো ওই সেশনে আমরা ওই চ্যাপ্টার নিয়ে তোমার চুরচেরা বিশ্লেষণ করব, যে কোথা থেকে কি কি পড়বা, কিভাবে পড়বা, কি কি পড়তে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে বলে দিব অ্যান্ড হচ্ছে গাইড করব। সো স্পেসিফিক টপিক ওয়াইজ কথাবার্তা আমরা তখন বলবো, যে কোন টপিক কিভাবে কি কি করতে হবে। ওটা নিয়ে আমাদের এখন আজকে কনসার্ন না। আজকে কনসার্ন হচ্ছে আমাদের লং টার্মে পথ চলা নিয়ে। আমাদের এখন থেকে 6 থেকে 7 মাস পরে আমরা আবার অ্যাডমিশন দিব, প্রায় 6 থেকে 7 মাস। সো এই যে 6 থেকে 7 মাস বা তার থেকেও বেশি সময়, এতটা সময় ধরে আমাদের পড়াশোনার ভিতরে থাকা ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। যে এতটা সময় আমরা আবার পড়াশোনার ভিতরে নিজেদের কীভাবে রাখবো, কারণ অলরেডি আমরা 2 বছর টানা পড়াশোনা করছি, করার পরে এইচএসসি দিছি, তারপর দেওয়ার পরে 5-6 মাস টানা অ্যাডমিশনের জার্নিতে ইফোর্ট দিলাম, 1-1.5 লাখ টাকা খরচ করে ফেলছি। বাসা থেকে মানুষজন আমাদের প্রতি এক্সপেক্ট করছে যে আমরা চান্স পেয়ে যাব, তাদের এক্সপেকটেশন ফিল আপ করতে পারি নাই, ঠিক আছে। সব মানুষজন আমাদের উপর ভরসা করা ছেড়ে দিছে। সব মিলায়ে আমরা এখন একদম বিধ্বস্ত অবস্থায় আছি এবং আশা করতেছি সেকেন্ড টাইমে আরেকবার একটা ফাইট ব্যাক দিব। তো আশা করতেছি, কিন্তু মোটিভেশনটা তো নাই। আর এই যে মোটিভেশন নাই, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ল্যাকিংস হয়ে দাঁড়াবে আমাদের জন্য। সেকেন্ড টাইমার যারা থাকে তাদের ভিতরে যদি 10 জন প্রিপারেশন নেয়, 10 জনের ভিতরে একজনের মোটিভেশন ঠিক থাকে, একজন কনসিস্টেন্সি মেনটেন করতে পারে, নিয়মিত পড়াশোনা করতে পারে, বাকি 9 জনই এই দুইটা জিনিসের একটাও ধরে রাখতে পারে না, মোটিভেশনও ধরে রাখতে পারে না, কনসিস্টেন্সিও ধরে রাখতে পারে না। ফলে বাকি 9 জনই ফেল করে, 10 জনে দেখবা একজন চান্স পায়। সো আমি চাই না আমার সাথে যারা যারা আসছো তোমাদের কারোর ভিতরে কনসিস্টেন্সির অভাব হোক আর মোটিভেশন লো হোক, ঠিক আছে। সো আগামী 6 থেকে 7 মাস তোমাকে সামহাও মোটিভেশন ধরে রাখতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এখন এই দুইটা মেনটেনের জন্য তোমাদের একজন মানুষের বা গাইডের দরকার, একজন মেন্টরের দরকার। মেন্টর হিসেবে, গাইড হিসেবে আমি আসি প্রত্যেক মাসেই তোমাকে 2-3 বার স্টিমুলেট করার জন্য, তোমার গোলটাকে মানে রিমেম্বার করে দেওয়ার জন্য, মানে রিমাইন্ড দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ আসি। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমেই আমাদের মাইন্ডসেট কী রাখতে হবে। মাইন্ডসেট কী রাখতে হবে? লম্বা সময়ের মাইন্ডসেট এটাই রাখতে হবে যে আমি পুরা এই লম্বা 6 থেকে 7 মাস সময়ে পড়াশোনা আগে যা করছি আবার একদম শুরু থেকে, জিরো থেকে শুরু করব, স্ক্র্যাচ থেকে শুরু করব। প্রত্যেকটা জিনিস পড়ে গুছিয়ে নিব, ধরে নিব আমি এটা আমার ফার্স্ট টাইম এক্সাম, আমি আগেরবার কিচ্ছু করি নাই, আমি এবারই দিচ্ছি। বরঞ্চ এইবার আমার ফার্স্ট টাইম এক্সাম, কিন্তু আগের বারের অভিজ্ঞতা আছে আমার পরীক্ষা দেওয়ার, বা কিন্তু যারা নতুন এবার পরীক্ষা দিবে তাদের আগের বারের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা নাই। ফলে আমি আগের বারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এইবার ফাটাই দিতে পারবো, কারণ কি আমি ওই ভুলগুলো এবার রিপিট করব না। সো আমার মাইন্ডসেট এরকম হতে হবে, আগামী 6 থেকে 7 মাস আমি এমন পড়াশোনা করব যেই পড়াশোনাতে আমি পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবার থেকে ভালো করতে পারি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। আরেকটা জিনিস, সেটা হচ্ছে মাইন্ডসেটের ভিতরে অ্যাকসেপ্ট করার একটা প্রবণতা থাকতে হবে। অ্যাকসেপ্ট কি? অ্যাকসেপ্ট হচ্ছে এই যে আমার কোথাও একটা ল্যাকিংস ছিল, আমার ল্যাকিংস ছিল, এই জন্য আমি মানে সব জায়গাতে ফেল করছি। আমি সব জায়গাতে ফেল তখনই করি যখন আমার ল্যাকিংস থাকে। যদি আমি এটা এরকম করে দিই যে আল্লাহ আমার চাইনি তাই হয়নি, ভাগ্যর সহায় ছিল না তাই হয়নি, আমি সামহাও পরীক্ষার হলে যে এটা করতে পারিনি তাই হয়নি, এটা আমার দোষ না, আসলে এটা আমার হচ্ছে ভাগ্য, তাহলে তুমি জিনিসটাকে অ্যাকসেপ্টই করলে না যে তোমার ল্যাকিংস আছে। আর ল্যাকিংসটা তুমি যদি অ্যাকসেপ্ট না করো, কখনো ওই ল্যাকিংসটা ফিল আপ হবে না, ওই ল্যাকিংসটা ওভারকাম করে কখনো তুমি ভালো করতে পারবে না। সো ভালো করার জন্য তোমাকে অবশ্যই আগে ল্যাকিংসটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য আগে অ্যাকসেপ্ট করো যে আমার ল্যাকিংস আছে, দেন তুমি খুঁজে বের করো। অ্যান্ড তুমি আগামী 1 সপ্তাহ ধরে চিন্তা করে পয়েন্ট আউট করো, ওটা নিয়ে আগামী সপ্তাহে আমার সাথে ডিসকাশনে বসবা, ঠিক আছে। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের লং টার্ম মাইন্ডসেট। সো মাইন্ডসেটের ভিতর কী বললাম? মাইন্ডসেটের ভিতর প্রথমে বললাম যে মোটিভেশন ধরে রাখতে হবে, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, তারপরে অ্যাকসেপ্ট করতে পারতে হবে যে আমার কী প্রবলেম আছে। 3টা জিনিস নোট করে নিতে পারো। এরপরে আসো, আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে রিসোর্স মিনস হচ্ছে আমি কি পড়বো, এটা হচ্ছে আমাদের জন্য এই মোমেন্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমি কি বই পড়বো। সো আমি সবসময় রেকমেন্ড করি যে সবচেয়ে কম পরিমাণ বই পড়ো, সবচেয়ে বেশি পরিমাণে রিভিশন দাও,
আবার বলি কথাটা, সবচেয়ে কম পরিমাণে বই পড়ো, সবচেয়ে বেশি পরিমাণে রিভিশন দাও। এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি। তুমি যদি কোনো আলাদা করে কোনো কিছু নাও কোনো কোশ্চেন ব্যাংক না নাও, কোনো প্র্যাকটিস বুক না নাও, কোনো প্র্যাকটিস শিট না নাও, শুধুমাত্র একটা মেইন বই তুমি 10-12 বার 15 বার রিভিশন দিতে পারো, তুমি শুধুমাত্র মেইন বই পড়াশোনা করেই তুমি চান্স পেয়ে যাবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি শুধুমাত্র মেইন বই পড়াশোনা করেই চান্স পেয়ে যাবা। শুধুমাত্র তোমাকে শর্টকাট টেকনিকের জন্য ভাইয়াদের ক্লাস করতে হবে। সো আমি যেই ক্লাসগুলো তোমাদের নিব, এই ক্লাসগুলো টোটালি হবে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ক্লাস। বাট বেসিক টু অ্যাডভান্স ক্লাসে আমরা শুধু ট্রিকের উপর দিয়ে যাব, টাইপ ওয়াইজ ট্রিকের উপর দিয়ে যাব, যে এই টাইপটা আমরা কীভাবে করবো, এই টাইপটা আমরা কীভাবে করবো, এই টাইপটা আমরা কীভাবে করবো। ঠিক আছে? সো বেসিক টু অ্যাডভান্স ক্লাসে আমরা কম্প্যাক্ট ক্লাস রাখার ট্রাই করব। ধরো আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নাম শুনি, যেমন এসিএস বা অন্যান্য প্রতিষ্ঠান, ওরা খুব লম্বা লেন্দি ক্লাস নেয়। আমার কোনো ক্লাসই খুব বেশি লেন্দি হবে না। ঠিক আছে? সবই দেখা যাবে যে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার ভিতরে কভার হয়ে যাবে একটা চ্যাপ্টার। অ্যান্ড 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার ভিতরে একটা চ্যাপ্টারের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ যেগুলো আছে, 12 থেকে 13-14টা টাইপ যেগুলো আছে, ওই টাইপগুলাই যা যা দরকার আমি তোমাকে সুন্দর মতো শিখিয়ে দিব। ঠিক আছে? প্রত্যেকটাতে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তিনটাতেই। আমরা প্রথমে কেমিস্ট্রি এবং ফিজিক্স দিয়ে একটু বেশি প্রায়োরিটি দিয়ে শুরু করব। তারপরে অল্প কিছুদিন পর আমার এক্সামটা শেষ হয়ে গেলেই আমি তোমাদের সাথে ম্যাথ নিয়েও আগানো শুরু করব। কেমন? সো এর আগে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি নিয়ে শুরু হবে। সো এই জায়গাতে রিসোর্সের ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে রিসোর্স রাখতে হবে হচ্ছে কনক্রিট মানে কি, তুমি প্রথমত প্রত্যেকটা সাবজেক্টের মেইন বই রিসোর্স হিসেবে রাখবা। মেইন বইটাও গাদাখানি মেইন বই না, একটাই মেইন বই যেটা তুমি এসএসসি লাইফ থেকে এখনো পর্যন্ত পড়ে আসছো। তারপরেও নতুন বই কেনা যাবে না। পুরাতন বই যদি তুমি পড়ে থাকো এতদিন যাবৎ, ধরো 2 বছর 3 বছর আগের বই, কোনো ব্যাপার না, বই খুব বেশি চেঞ্জ হয় না, ওই পুরাতন বই, নতুন কোনো বইতে যাব না আমরা, ওই পুরাতন বইতেই আমরা থাকবো, স্ট্রিক্ট লেগে থাকবো। অ্যান্ড দেন এর সাথে আমরা একটা এক্সট্রা বই রাখবো, সেটা হচ্ছে তোমাদের এখন যেই বইগুলো আছে এর ভিতরে ভার্সিটি কয়ের যে বইটা আছে উদ্ভাসের, এইটা আমরা রাখবো। আমরা যারা সেকেন্ড টাইম দিতেছি, আমরা গাদাখানি এটা সেটা সোর্স চেঞ্জ না করে, তোমাদের সবার কাছে আই গেস ভার্সিটি কটা থাকার কথা, আমরা ভার্সিটি কটা রাখবো। ভার্সিটি ক যদি না থাকে তাহলে অন্য সিরিজের যে বইগুলো আছে সেটাই, বাট ভার্সিটি ক থাকলে ভালো হয়, তাহলে আমাদের প্রিপারেশনটা অ্যালাইন হবে, সবাই আমরা অ্যালাইন করবো। যেহেতু 1-2 মাস সময় না, প্রায় আগামী 6-7 মাস সময়, তো তোমরা পুরাতন নতুন যে কোনোভাবে একটু ট্রাই করবা যে উদ্ভাসের ভার্সিটি কয়ের যে বইটা আছে এই বইটা কালেক্ট করতে, যে কোনোভাবে একটু কালেক্ট করার ট্রাই করবা। ঠিক আছে? যদি 1 মাস বা 2 মাসের ব্যবধানে পরীক্ষা হতো তাহলে আমি তোমাদের প্রেশার দিতাম না, যেহেতু আমরা পুরো একটা সিজন পরে পরীক্ষা দিচ্ছি। সো আমরা এই জায়গাতে একটু স্ট্রিক্ট থাকবো যে আমরা মেইন বই রাখবো প্রত্যেকটার, আর পাশাপাশি ভার্সিটি কয়ের প্রিপারেশন বইটা। ঠিক আছে? এর পাশাপাশি কোশ্চেন ব্যাংক, আমরা গাদাখানি কোশ্চেন ব্যাংক নিব না, শুধুমাত্র জিএসটির কোশ্চেন ব্যাংকটা আমরা সলভ করবো, যেহেতু আমাদের সামনে জিএসটি পরীক্ষাটা আসবে, অ্যান্ড জিএসটির ভিতরে অনেকগুলো ইউনিভার্সিটি কভার করে। ঠিক আছে? আমরা এইটা সেটা হাবিজাবি কোনোটাই যাবো না। ভার্সিটি কতে গেলে আমাদের এককভাবে যে সমস্ত ইনস্টিটিউশনগুলোর পরীক্ষা হয়, যেমন রাজশাহী ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এগুলো ভার্সিটি কতেই কভার হয়ে যাবে। আর জিএসটির রিসোর্সটা থেকে আমরা বাকিটা কভার করে ফেলতে পারবো। এখন জিএসটির জন্য তোমাদের যদি বই না থাকে তাহলে কোনো ব্যাপার না, আমি জিএসটির ক্লাসগুলো যখন আপলোড দিব, জিএসটির পিডিএফটা তোমাদের দিয়ে দিব, ক্লাস অ্যান্ড পিডিএফ মিলাই তোমরা করতে পারবা। তবে জিএসটির কোশ্চেন ব্যাংক এবং ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংক, এই দুইটার ভিতরে জিএসটির কোশ্চেন ব্যাংক আমরা সলভ করা শুরু করব লাস্টের 3 মাস, এখন না, লাস্টের 3 মাস, জিএসটি পরীক্ষার আগের ওই সময়টা এবং তার আগের সময়টা, লাস্টের 3 মাস। ঠিক আছে? বাট এখন থেকে আমরা দুইটা রিসোর্স মাস্ট পড়াশোনা করব এবং 10 থেকে 12 বার রিভিশন দেওয়ার টার্গেট নিয়ে পড়াশোনা করব, মিনিমাম 10 থেকে 12 বার, কেউ যদি 20 থেকে 25 বার পারো কোনো ব্যাপার না। সো কী কী রিসোর্স? একটা হচ্ছে মেইন বই, আরেকটা হচ্ছে ভার্সিটি ক। আবার বলি, একটা হচ্ছে মেইন বই, আরেকটা হচ্ছে ভার্সিটি ক। সো এই দুইটা রিসোর্স আমরা একদম স্ট্রিক্টলি লেগে থাকবো। সো গাদাখানি যার টেবিলে যত রকম বই আছে সব ফেলে দাও, টেবিলটা নতুন করে সাজাও, টেবিলের উপর গাদাখানি বই রাখবা না, যত বই আছে সব টেবিলের উপর থেকে সরাই ফেলো, অনলি 2টা বই রাখবা। ঠিক আছে? সেটা কি একটা হচ্ছে ভার্সিটি কয়ের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা, আর পাশাপাশি তোমার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা মেইন বই, এটা তুমি তোমার টেবিলের উপর রাখবা। এই একটা করে মেইন বই, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, টোটাল 4টা মিলে 8টা মেইন বই হবে, আর একটা ভার্সিটি ক। টোটাল এই 9টা বইয়ের বাইরে তুমি অন্য কিছু টেবিলে রাখিও না। তোমার যদি সাবজেক্ট চেঞ্জ হয় তাহলে ওই সাবজেক্টের ওই মেইন ওই কয়েকটা রিসোর্সই। সো রিসোর্সের দিক দিয়ে আমাদের স্ট্রিক্ট থাকতে হবে, সবচেয়ে কম রিসোর্স, সবচেয়ে বেশিবার রিভিশন। আচ্ছা, এইবার আমরা যখন ক্লাসগুলা করব তখন যেগুলা পারা দরকার, যেগুলা পরীক্ষায় মাস্ট আসে, যেগুলা হটস্পট, আমি আমার ভিডিওতে আমি এটাকে হটস্পট বলি, যেই জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসে ওই জায়গাগুলো আইডেন্টিফাই করে
ওগুলো আমাদের আগে পড়তে হবে, ওগুলো আমাদের সবচেয়ে বেশিবার পড়তে হবে। নর্মাল একটা টপিক যদি আমরা 10 বার রিভিশন দিই, যেইটা টপিক থেকে প্রশ্ন বেশি আসে ওটা আমরা 20 থেকে 30 বার রিভিশন দিব টোটাল 6 থেকে 7 মাস টাইম লাইনে। সো কোনোভাবেই যাতে ওই জায়গাতে আমাদের ভুল না হয়, ঠিক আছে। আচ্ছা, এইবারটা এইগুলো তো ছিল হচ্ছে আমাদের নর্মাল কথাবার্তা যেগুলো প্রিপারেশন স্টেজে। এবার একটু পার্সোনালাইজড কথাবার্তা বলি। পার্সোনালাইজড কথাবার্তা মানে তোমাকে নিয়ে কথাবার্তা বলি। তোমার চান্স হয়নি মানে কোথাও একটা তোমার ব্রেইন ডেভেলপমেন্ট হয়নি, ব্রেইনে ঘাটতি আছে। ব্রেইন ডেভেলপমেন্ট বা ব্রেইনে ঘাটতি দ্বারা কি বোঝাচ্ছি, ধরো তোমার পরীক্ষার হলে যে যদি একটা প্রশ্ন দেখার পরে তোমার মাথার রেসপন্স না করে সাথে সাথে ওই প্রশ্নটা দেখে তার অ্যান্সারটা চিন্তা করতে না পারে, দ্যাট মিনস তোমার ব্রেইন ডেভেলপমেন্টে ঘাটতি আছে। ব্রেইনের দিক দিয়ে আমরা সবাই সমান, তুমিও যা আমিও তাই আরেকজনও তাই। যে বুয়েটে টপ করছে, ঢাকা ইউনিভার্সিটিতে টপ করছে, জিএসটিতে টপ করছে, আমরা প্রত্যেকেই কাছাকাছি ব্রেইন ডেভেলপমেন্টের দিক দিয়ে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হইতেছে যে আমরা নিজেরা নিজেদের ব্রেইনকে ডেভেলপ করে পারফর্ম করার স্টেজ পর্যন্ত নিয়ে যেতে পারি না। শুধু পড়াশোনা করলে হবে না। প্রথম কথা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে, দেন পারফর্ম করতে হবে। আমরা প্রথমে বুঝবো, তারপরে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করবো রিভিশন দিয়ে দেন আমরা পারফর্ম স্টেজ ওটাকে নিয়ে যাবো। পারফর্ম করতে না পারলে তো লাভ নাই। সো পারফর্ম আমি কখন করতে পারবো? পারফর্ম আমি তখনই করতে পারবো যখন আমার ব্রেইনটা ডেভেলপ হবে। এখন ব্রেইন ডেভেলপমেন্টের কিছু স্টেজ আছে, একদিনে তো হয় না, একদিনে কখনোই হবে না। সো ব্রেইন ডেভেলপমেন্টের এই স্টেজে আমাদেরকে প্রথমে ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হবে, যাতে আমরা আগামী 21 দিন থেকে 3 মাসের ব্যবধানে ব্রেইনটাকে এত শার্প স্টেজে নিয়ে যেতে পারি যে যেটা আমি পড়ি, যেটা আমি পারি, সেটা আমি আউটপুট দিতে পারি, ঠিক আছে। এই জায়গাতে আমাদের মাস্ট সচেতন হইতে হবে এবং কাজ করতে হবে। অ্যান্ড দেন আসে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, যে ওই যেই সমস্ত জিনিসগুলো পারা দরকার ওগুলার কনসেপ্ট ক্লিয়ার করা। কনসেপ্ট ক্লিয়ার বলতে কি বুঝাচ্ছি, যে এই আমার ব্রেন ডেভেলপমেন্ট হয়ে গেছে, ওগুলো আমি শুধু মুখস্থ করে রাখছি তা কিন্তু না। মুখস্থই খুব একটা লাভ হবে না। মুখস্থই তুমি দেখা যাচ্ছে যে 10টায় 3টা জিনিস কারেক্ট করতে পারবা, বাট 10টায় 7টা জিনিস কারেক্ট করতে গেলে তোমাকে বাকি 4টার জন্য চিন্তা করতে শিখতে হবে। আর চিন্তা তুমি তখনই করতে পারবা যখন তোমার ওটার কনসেপ্ট ক্লিয়ার হবে। কনসেপ্ট ক্লিয়ার বলতে কি বোঝায়? কনসেপ্ট ক্লিয়ার বলতে বোঝায় যে ওখানে যা যা ঘটনা আছে ঘটনাগুলো বোঝা, যে সমস্ত ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো মনে রাখা, অ্যান্ড ফর্মুলা নিয়ে প্রবলেম সলভ করতে পারার একটা দক্ষতা তৈরি হওয়া, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। সো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে ওইটা অনুযায়ী চিন্তা করতে শিখতে হবে। তাহলে তুমি যখন 10টায় 7টা জিনিস কারেক্ট করতে যাবা, তখন 3টা তুমি ইনফরমেটিভ পেয়ে যাবা, যেটা মুখস্থ করে পারবা। এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে তুমি এরকম 3টার 2টা তুমি পারো, 2টা মুখস্থ জিনিস পারো, এবং কনসেপচুয়াল জিনিস দেখা যাচ্ছে যেগুলো চিন্তা করে করতে হয় এরকম তুমি 4টায় 1টা পারো। তো সব মিলায় তুমি 10টার ভিতরে 3টা পারতেছো, এই জন্য তোমার চান্স হচ্ছে না। 10টার ভিতরে যখন তুমি 5টা 6টা বা 7টা পারবা, তখন তোমার অনায়াসে চান্স হবে। 10টায় 10টা কারোর পারার দরকার নেই, আমাদের টার্গেটই 10টার ভিতর 5টা 6টা 7টা পারা, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। আমরা আরেকবার যদি একটু রিক্যাপ করি, আমাদের প্রথমত মাইন্ডসেট থাকতে হবে একদম ক্লিয়ার। আগামী 6 থেকে 7 মাস আমরা কি করব এই পয়েন্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। এই মাইন্ডসেটের ভিতরে আমাদের মোটিভেশন একটা ফ্যাক্টর। এই মাইন্ডসেটের ভিতরে হচ্ছে আমরা আমাদের নিজেদের ভুলগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া একটা ফ্যাক্টর। এই মাইন্ডসেটের ভিতরে আমরা কতটা কনসিস্টেন্সি ধরে রাখবো সেটা একটা ফ্যাক্টর। প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করা। দেন আসে হচ্ছে আমাদের রিসোর্স নিয়ে আমি অনেক কথা বলছি, যে সবচেয়ে কম রিসোর্স রাখতে হবে, সবচেয়ে বেশিবার প্র্যাকটিস করতে হবে, সবচেয়ে বেশিবার রিভিশন দিতে হবে। তারপরে যেগুলো পারা দরকার মানে হটস্পট, ওগুলো আইডেন্টিফাই করে পড়তে হবে। ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হবে। তারপরে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যে সমস্ত টপিকগুলো আমাদের জন্য হটস্পট ওগুলো নিয়ে যেন আমরা অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে পারি, ঠিক আছে। সো এই যে পয়েন্টগুলো বললাম, এগুলো হচ্ছে আগামী 6 থেকে 7 মাস আমাদেরকে ট্রাই করতে হবে যে খুব ভালো করে করা, ঠিক আছে। আচ্ছা, এছাড়া তোমরা যে সমস্ত পার্সোনালাইজড কোশ্চেনগুলো আমাকে করছো বা যে সমস্ত পার্সোনালাইজড প্রবলেমগুলো নিয়ে কথা বলছো, স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিয়ে আমরা আলাদা আলাদা গাইডলাইন সেশন নিব। আজকে আমরা জাস্ট ট্রুলি এই যে টোটাল 6 থেকে 7 মাসের টাইম লাইন নিয়ে কথা বললাম। সো আমরা আলাদা আলাদা গাইডলাইন সেশনগুলোতে স্পেসিফিকভাবে সাবজেক্ট ওয়াইজ কথা বলবো, কোন সাবজেক্টে কী কী করবা। শুধু সাবজেক্ট না, আমরা স্পেসিফিকভাবে তোমার নিয়েও কথা বলবো, টপিক নিয়েও কথা বলবো, যে কোন টপিক থেকে কী কী পড়তে হবে, ঠিক আছে। সো আগামী কয়েকদিনের ভিতরেই তোমরা প্রথম ক্লাসটা পেয়ে যাবা। প্রথম ক্লাসটা পাইলে, একজন যেমন বলতেছিল সম্ভবত পরিমাণগত রসায়ন এবং প্রবলেম, সো সম্ভবত প্রথম লেকচার আমাদের পরিমাণগত রসায়ন দিয়েই আসবে। সো আমি এক্সাক্ট আমার ইয়াটা মনে নাই, শিডিউলে আমি কি লিখছি এটা মনে নাই, সম্ভবত পরিমাণগত রসায়নই দিছি। সো না ভাইয়া, পরিবেশ রসায়ন দিছি। আচ্ছা, গ্রেট। সো পরিবেশ রসায়ন থেকে যাবে। সো প্যারা নাই, পরিবেশ রসায়ন বা পরিমাণগত রসায়ন যেটাই যাক, এইটা থেকে আমরা শুরু করব। অ্যান্ড
ওই ক্লাসগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে কিভাবে আগাতে হবে, ঠিক আছে, কিভাবে আগাতে হবে ওটা তুমি বুঝতে পেরে যাবা। সো প্যারা হওয়ার কথা না, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো। ওকে, সো টোটাল গাইডলাইন সেশনে আমি যে সমস্ত পয়েন্টগুলো বলছি এগুলা নিয়ে তুমি আগামী 3-4 দিন 5 দিন চিন্তা করো। আর তোমাদের যে গাইডলাইনটা দিলাম যে তোমরা তোমাদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করো, এগুলা নিয়ে আমরা আগামী সপ্তাহে আরেকবার বসবো, বসে তোমার ওই প্রবলেমগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আরেকটু ডিটেল কথাবার্তা বলবো। আগামী সপ্তাহে আর এগুলো নিয়ে কথাবার্তা বলবো না, যেগুলো নিয়ে অলরেডি কথাবার্তা বলছি। আর এই ভিডিওটা আমি তোমার ইয়াতে ফেসবুকে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে 2 জায়গাতে আপলোড দিব। তোমরা যদি পারমিশন দাও তাহলে আমি ইউটিউবেও আপলোড দিতে পারি, বাট পারমিশন না দিলে দিব না। সো এই ভিডিওটা হচ্ছে এই 2টা গ্রুপে আপলোড দেওয়ার পরে তোমরা যদি কখনো মনে করো, ফিল করো যে ভাইয়া আমি মাইন্ডসেট, রিসোর্স, তারপরে কী পারা দরকার, ব্রেইন ডেভেলপমেন্ট কি, এগুলা আমি ভুলে গেছি বা এগুলো নিয়ে প্যারা খাচ্ছি বা এগুলো নিয়ে আমি ট্র্যাকে নাই, এই ভিডিওটা বারবার দেখবা, এই সেশনটা বারবার দেখবা। স্পেসিফিকভাবে আমি যেই পার্টটাতে টানা কথা বললাম আগামী 7 থেকে 8 মিনিট 10 মিনিট, এই পার্টটা তুমি বারবার দেখবা, ঠিক আছে? সো এই পার্টটা বারবার দেখলে তোমার ক্ষেত্রে সব কিছু আরও ভালো গুছিয়ে যাবে, বুঝতে পারছো? তো আশা করি তোমাদের আজকের সেশনটা একটু হলেও ফ্রুটফুল হয়েছে, যে তোমার মাথায় ক্লিয়ারিটি আসছে যে তুমি কি করবা। সো আমি যেগুলো বললাম এইগুলা নিয়ে তোমাদের কোনো কথা থাকলে আমাকে একটু শেয়ার করতে পারো। আচ্ছা, সো এই ক্ষেত্রে দেখো, সবসময় আমি শুরু করার ক্ষেত্রে বলি যে যখন তুমি 0 থেকে শুরু করতেছো তখন সবচেয়ে কঠিনটা দিয়ে কখনোই শুরু করো না। দেখো আমি তো ক্লাস দিব, আমার ক্লাসের সাথে সাথে আগাবাই, ওইটা আলাদা একটা জার্নি হবে আমার সাথে তোমাদের। বাট তোমার নিজের সাথে নিজের একটা জার্নি হওয়া চাই। সেই জার্নিতে তুমি তোমার মাইন্ডসেটটা এরকম রাখবা যে আমি প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা বা একদম স্ট্রিক্টলি 8 ঘন্টা পড়াশোনা করব, এবং এইটা থেকে আমাকে কেউ আটকাইতে পারবে না। আমি আমার লাইফে ফাইট ব্যাক করার জন্য এটা আমি করবই। সো আমার যদি অন্য কারোর থেকে কারো কোনো পড়াশোনা নাও থাকে, আমি নিজে থেকে নিজের টার্গেট সেট করে নিয়ে পড়াশোনা করব। এখন এই যে তুমি নিজে থেকে নিজের টার্গেট সেট করে নিয়ে পড়তে বসে গেলা, তুমি কিভাবে কি পড়বা? যখন তুমি 0 থেকে শুরু করো কখনোই কঠিন সাবজেক্ট দিয়ে শুরু করা উচিত না। যেইটা তোমার কাছে সহজ মনে হয় সেটা দিয়ে শুরু করা উচিত। ধরো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টার ভিতরে যেটা তোমার কাছে মনে হয় সবচেয়ে সহজ সেটা দিয়ে শুরু করো। ওই সাবজেক্টের ভিতরে তোমার কাছে আবার যেই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে ওই চ্যাপ্টারটা দিয়ে শুরু করো, ঠিক আছে? তাহলে কি হবে, ওই চ্যাপ্টারটা এবং ওই সাবজেক্টটা তুমি খুব দ্রুত সময়ে ভালো একটা লেভেলে নিয়ে যেতে পারবা। এখন যখন আমরা কোনো কিছু শুরু করি তখন ওই জিনিসটাতে ইফোর্ট দিয়ে একটা ভালো দৃষ্টিনন্দন রেজাল্ট আসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন এই কথা বলছি? দৃষ্টিনন্দন রেজাল্ট আসাটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ তুমি যখন 7 দিনের ব্যবধানে একটা ইফোর্ট দিয়ে একটা আউটপুট দেখতে পাবা যে আচ্ছা আমি এই টপিকগুলো পারি, এগুলো পারি, এগুলো আমার দ্বারা এখন হবে, বা এগুলো রিলেটেড প্রবলেমস আসলে আমি সলভ করতে পারতেছি, তোমার ভিতরে ওই মোমেন্টে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে না আমি পারবো, আমি এইটা পারছি মানে আমি কঠিন জিনিসও পার করে ফেলতে পারবো, ঠিক আছে? এবং ওইটা পড়ার ফলে তুমি যে ইফোর্টটা দিতেছো তোমার ভিতরে একটা ক্যালিবার তৈরি হবে। আগে ধরো তোমার দক্ষতা ছিল 5, তুমি 7 দিন ইফোর্ট দেওয়ার পরে ওই জায়গাটায় দক্ষতা তৈরি করে ফেলে তোমার এখন ক্যালিবার তৈরি হয়ে গেছে 7, 2 হলেও ইমপ্রুভ হয়েছে। তখন এই এক্সট্রা 2 ক্যালিবারের কারণে এর থেকে একটু কঠিন চ্যাপ্টার তুমি অনায়াসে পার করে ফেলতে পারবা। এই জন্য আমি সবসময় পার্সোনালি প্রেফার করি যে শুরু করো তুমি যেটাতে সবচেয়ে বেশি ইজি গোয়িং, তুমি যেটা তোমার কাছে সহজ মনে হয়, যেটাতে তুমি হালকা মনে করো, যেটাতে গেলে কনফিডেন্ট হবে, সেটা দিয়ে শুরু করো, অল্প অল্প করে সামনে আগাইতে থাকো। অ্যান্ড দেন দেখবা আস্তে আস্তে জিনিসটা অনেক স্মুথ যাবে। তবে সিলেকশন সবসময় এভাবে করবা যে সবচেয়ে সহজ যেটা মনে হয় ওটা দিয়ে শুরু করে, যাতে ওটা তোমাকে একটা কনফিডেন্স দেয়। আর কনফিডেন্স দিলেই তুমি মোটিভেশনটা ধরে রাখতে পারবা। ধরো তুমি এমন কিছু দিয়ে শুরু করলা যেটাতে তুমি কনফিডেন্ট হচ্ছ না, তুমি কনফিডেন্ট ফিল করতেছো না, আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার সিলেকশন ওইভাবেই করছি যে এমন কিছু দিয়ে শুরু করব যেটা সবাই খুব ইনিশিয়ালি কানেক্ট করতে পারবে, ঠিক আছে? সবাই কানেক্ট করতে পারবে, ইজিলি শিখতে পারবে। চ্যাপ্টার সিলেকশন আমার ওইভাবেই করা। নাহলে আমি ধূপধাপ করে পরিবেশ রসায়ন কেন পড়াবো? পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়নের কথা আমি কেন বলবো? যেই জিনিসপত্রগুলো তোমরা অনায়াসে শিখে ফেলতে পারবা ওগুলো দিয়ে শুরু করলে তোমাদের ভিতরে কনফিডেন্সটা বিল্ড আপ হবে, ঠিক আছে? নতুবা অন্য কিছুতে গেলে কঠিন একটা জিনিস, সাপোজ ধরো আমি যদি তোমাদের এখন ইন্টিগ্রেশন দিয়ে শুরু করি, তুমি বলবা ভাই আমার প্রিপারেশন নেওয়ার দরকার নেই, সেলুট, মাফ চাই, টাটা বাই বাই, খতম, ঠিক আছে? কারণ ইন্টিগ্রেশন প্রথম কথা তোমার লাগবে না, সব কিছু লাগবে না। দ্বিতীয় কথা সবার মাথায় এটা ঢুকবেও না। স্টিল আমি এখন যদি বলি আমি ইন্টিগ্রেশনের 100% জিনিসের ভিতরে আমি অনলি 40 থেকে 50% তোমার আউটপুট দিতে পারবো।
টোটাল জিনিসটা আমিও আউটপুট দিতে পারবো না পরীক্ষার হলে, বাট যতটুকু প্রয়োজন ততটুকু আমি জানি, পারি, কোন কোন জায়গা থেকে আসে সেটা আমি জানি আমার বিগত 4-5 বছর অ্যানালিটিক্যাল মাইন্ডসেটে। তো ওই জিনিসটা ওরকম, ওটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি পাবলিকদের জন্য। ওটা দিয়ে আমার তো গেলে শুরু করলে হবে না, আমাকে শুরু করতে হবে যেটা ইজি গোয়িং, যেটা সবার ক্ষেত্রে দরকার ওই জায়গাগুলো থেকে, ঠিক আছে? সো দ্যাটস ইট। তোমার ক্ষেত্রে ছিল যে তুমি এখন পড়াশোনা শুরু করে দাও, এমন একটা চ্যাপ্টার বাছাই করো, এমন একটা জায়গা বাছাই করো যেটা তোমার জন্য ইজি গোয়িং হবে, এবং আগামী 3-4 দিন, 1 দিন 2 দিন 1 সপ্তাহতে তুমি ওটা থেকে একটা ভালো আউটপুট আনতে পারবা। তাহলে দেখবা তোমার কনফিডেন্সটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আমি বলবো? হ্যাঁ হ্যাঁ শিওর। ভাইয়া বলতেছি, আমি চেষ্টা করতেছি 4-5 দিন ধরে, আপনার বেশ কয়েকদিন আগে থেকে চেষ্টা করতেছি যে শুরু করব, মানে ওইভাবে মানে বসতেছি ঠিকই পড়তে, কিন্তু ওইভাবে আর কি মন বসতেছে না। এখন কি করা যায়, মানে কি করব আমি? প্রথম কথা হচ্ছে ওই যে মাইন্ডসেট, দেন হচ্ছে রিসোর্স ঠিক করো, ঠিক আছে? তারপরে এবার সোর্স আইডেন্টিফিকেশন করো যে কি কি পড়বা। প্রথম কথা হচ্ছে টার্গেট নাও। যেমন ধরো আমি একটা রুটিন দিছি, রুটিনে কয়েকটা চ্যাপ্টারের নাম বলছি, ওই চ্যাপ্টারগুলোকে আইডেন্টিফাই করো যে ভাইয়ার ক্লাস নেওয়ার আগেই যতটুকু আমার এখান থেকে নিজে নিজে শেখা দরকার আমি শেখা ট্রাই করি। সো এবার তুমি হচ্ছে ওই টার্গেটটা নাও, যে আমি ধরো একটা নির্দিষ্ট টাইম লাইন দিছি, যে এই টাইম লাইনের ভিতরে আমার এই চ্যাপ্টারগুলো শেষ হবে তোমাদের সাথে, 3টার বেবি দিছি আমি। সো যেই 2টা বা 3টা দিছি, ওই 2টা বা 3টা নিয়ে আগামী এই টাইম লাইনের ভিতরে যতটা পরিশ্রম করা সম্ভব ততটা পরিশ্রম করো, ঠিক আছে? টার্গেট ফিক্স না করলে কি হয়, আমরা হচ্ছে ইফোর্ট দেওয়াটা শুরু করি না, যেহেতু 6-7 মাস পরে পরীক্ষা দিবা, ওই ভিতর থেকে স্টিমুলেশনটা আসছে না। তো সেই ক্ষেত্রে আমি এরকম প্রতি একটা নির্দিষ্ট টাইম পর পর তোমাদেরকে রুটিন দিয়ে দিব, তোমাদের টার্গেট দিয়ে দিব, এই টার্গেট অনুযায়ী তোমরা সবসময় আগাবা, ঠিক আছে? নট নেসেসারি যে আমার সাথেই আগাতে হবে, আমার থেকে যদি আগে আগাইতে পারো হুইচ ইজ ভেরি গুড, তুমি নিজে নিজে আগায় রাখবা, আমার সাথে আবার আগাবা, আমার সাথে শেষ হয়ে যাওয়ার পর আবার নিজে নিজে আগাবা, কয়েকটা স্টেপে যেতে হবে। কারণ কি আমি তোমাকে বলছি যে একটা চ্যাপ্টারে আমাকে 10 থেকে 12 বার 20 বার 25 বার পর্যন্ত যে রিভিশন দিতে হবে, যতক্ষণ না ওইটার জিনিসপত্রগুলো আমার ভিতরে বিল্ড ইন হচ্ছে, পারফর্ম করার স্টেজে যাচ্ছে। সো তুমি যতবার তুমি ওটা দেখতে পারো, করতে পারো, ইটস ওকে, গুড টু গো, তুমি যাইতে পারো। সাপোজ ধরো তোমাকে বললাম পরিবেশ রসায়নের কথাই বলি, পরিবেশ রসায়নে তুমি পড়তে গেলা, যে গ্রাহামের ব্যাপন সূত্র পড়তে গেলা, গ্রামের ব্যাপন সূত্র পড়তে যে তুমি পড়ছো কিভাবে, তুমি পড়ছো গতানুগতিকভাবে বই রিডিং পড়া আর পারফর্ম করা এক জিনিস না, পারফর্মে পরীক্ষায় আসা আলাদা জিনিস আর বইয়ে আসা আলাদা জিনিস। তাহলে আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের জানতে হবে যে ঠিক কতটুকু আমাদের জানা দরকার। তাহলে কি করতে হবে, গ্রামের ব্যাপন সূত্র রিলেটেড তুমি কয়েকটা শর্ট ট্রিক এবং ভিডিও দেখা শুরু করো, ইউটিউবে দেখা শুরু করো, দেখে তাদের ভিডিওগুলো দেখে, যে সমস্ত ভালো ভালো ভাইয়াদের ভিডিও আছে যারা খুব ভালো পড়ায়, ওখানে কোয়েশ্চেন সলভ সহ পড়ায়, ভিডিও দেখে তুমি একটা শর্ট নোট বানাও যে আচ্ছা এই জায়গা থেকে এগুলো আছে, এগুলো আমাদের মেইন টপিক, এগুলো আমাদের জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ারের একটা নোট বানাই ফেললা, দিয়ে সেই নোটটা প্র্যাকটিস করলা, ওই নোট প্র্যাকটিসের পরে দেন মেইন বইতে একটু ঘাটাঘাটি করলা, করে পড়ে টুড়ে দেখলা, দেখে ওই সূত্র থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো একটু দেখলা। অর্থাৎ ওই টপিকটা নিয়ে তুমি লেগে থাকো, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যতক্ষণ লাগে লেগে থাকো, বারবার ওটাকে পেনিট্রেট করো। দ্যাটস দ্য থিং। আগে টার্গেট ফিক্স করো, টার্গেটের আগে পরে যতটা সময় তুমি দিতে পারো তোমার পক্ষে সম্ভব ওটাতে দিতে হবে। এখন বলবো ভাইয়া দেওয়ার সময় তো বারবার হচ্ছে ডিপ্রেশন আসে, অন্য চিন্তা আসে, এটা আসে সেটা আসে, এগুলো আসবে, এগুলো পার্ট অফ লাইফ। এগুলা থেকে তুমি কতটা নিজেকে সরিয়ে এনে যেটাতে ফোকাস করা উচিত ওটাতে ফোকাস করতেছো, ওই যে তোমার ট্রান্সফরমেশন, ফোকাসের ট্রানজিশন, এইটাই ডিফাইন করে দিবে তুমি লং টার্মে সাকসেসফুল হবা কি হবা না। বাট তুমি যদি ওই জায়গাতে আটকে থাকো যে আমার দ্বারা হবে না, আমি পড়বো না, কি করতেছি, টেবিলে বসে আসছি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এক লাইনও পড়ি নাই, বাট 3 ঘন্টা সময় চলে গেছে, ওই ট্রানজিশনটা তুমি যদি না করতে পারো, ইভেন আমার সাথে কথা বলার পরেও যদি না করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি সেকেন্ড টাইমও ফেলিয়ার হবা। তুমি মিল্টন ভাইয়া কেন, তুমি হচ্ছে যদি আইনস্টাইনের ব্যাসও পড়ো, ঠিক আছে, তারপরে তুমি ফেলিয়ার হবা। বাংলাদেশের টপ স্টুডেন্ট, ধরো ইতিহাসে সবচেয়ে সেরা স্টুডেন্ট, সেরা টিচার, তার কাছে পড়ো, তারপরে তুমি ফেলিয়ার হবা। কারণ হচ্ছে আমার গাইড করার কথা, আরেকজনে গাইড করার কথা, তারা গাইড করছে বাট তুমি তোমার জায়গা থেকে কাজে লাগাওনি, তাহলে তো তোমার ডেভেলপমেন্টটা হচ্ছে না। আলটিমেটলি ডেভেলপমেন্টটা তোমার দরকার। এখানে ধরো আমরা এখন আমি সহ আরো 4 জন আছি, মাহতাব আছে, হুমায়রা আছে, সানজিদা আছে, নিশাত আছে, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ এ মানে ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা ব্যক্তি, আলাদা আলাদা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা কোয়ালিফিকেশন তৈরি করতে হবে, দেন তুমি চান্স পাবা। কখনোই মিল্টন ভাইয়া তোমাকে গাইড করে চান্স পাওয়াই দিতে পারবে না, তোমার কোয়ালিফিকেশন তোমাকে চান্স পাওয়াই দিবে। সো তোমাকে ওই ট্রানজিশনটা করতে হবে,
যে আমি আমার কোয়ালিফিকেশন কিভাবে বাড়াবো। তোমার কোয়ালিফিকেশন যদি না বাড়ে কখনোই তোমার চান্স হবে না এবং তুমি জায়গা মতো পৌঁছাইতেও পারবা না। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে তুমি কোয়ালিফিকেশন তৈরির জন্য ট্রানজিশনটা করো, মোটিভেশনটা নিয়ে আনো এবং টাইমটাকে কাজে লাগাও। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। সো আশা করছি তোমাদের এই কথাগুলা একটু হলেও হেল্প করবে। অ্যান্ড এই ভিডিওটা তোমরা বারবার দেখো, আমি যে কথাগুলো বলছি এখানে কিন্তু অনেক ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার আছে। আমি জানি না এটা তোমাকে ইন্টারনালি কতটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে, ভিতরে কতটা হিট করতেছে না, ভাইয়া যেটা বলতেছে এটা আমার আসলে কাজে লাগাতে হবে, এইভাবে তুমি কতটা ফিল করছো আমি জানি না কতটা ফিল করছো। বাট যদি ফিল না করো এখন এই ভিডিওটা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার দেখবা। আমি আশা করি এই চারবার, পাঁচবার দেখলে তোমার ভিতরে ওই ট্রানজিশনটা চলে আসবে যে তুমি ভিতর থেকে ফিল করবা। ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি পারমিশন দাও তাহলে আমি এই মিটিংয়ের ভিতরের কথাবার্তাগুলো স্পেসিফিকভাবে আমি যেই কথাবার্তাগুলো বলছি এই কথাবার্তাগুলো এবং তোমাদের কিছু কথাবার্তাগুলো কেটে কেটে স্পেসিফিকভাবে শর্ট ভিডিও বানিয়ে, শর্ট কয়েকটা পার্ট বানিয়ে একসাথে আমি ইউটিউবে একটু আপলোড দিতে চাই, তোমরা যদি পারমিশন দাও। তোমাদের কথাবার্তা মাঝে মাঝে আসতে পারে, সমস্যা নাই তো? তোমরা কি আসছো না আমি একা একা কথাবার্তা বলছি? না ভাই, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা আজকে মিটিংটা লম্বা করবো না। সো তোমরা হচ্ছে নিজেদের মতো করে শুরু করো, আমি ক্লাস দেওয়া শুরু করবো। আর নেক্সট উইকে আমরা আবার বসতেছি। আর নেক্সট উইকে তোমরা প্রত্যেকে তোমাদের হচ্ছে এই অ্যানালাইসিসগুলো আমাকে দিও, কেমন? আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আজকে মতো মিটিংটা শেষ করলাম, কেমন? আচ্ছা, ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আল্লাহ সবাই হাফেজ। ভালো থেকো। ওকে।